সুখের মাস আগস্ট মাস। 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতির জনককে সপরিবারে হত্যা করে এই দেশের কিছু কুচক্রী এবং আন্তর্জাতিক কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার প্রয়াসে জাতির জনককে নৃশংসভাবে হত্যা করে আজকে আমরা 2020 সালে এই সুখের মাসে সিটিজি বাংলা টিভির পক্ষ থেকে আমরা সারা মাস ব্যাপী সুখের মাসে অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের দুইজন অতিথি আছেন। আমার ডান পাশে আছেন কেন্দ্রীয় ন্যাপ নেতা প্রবীণ ন্যাপ নেতা জনাব গাজী আলমগীর কবির। আমার বাম পাশে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, কলামিস্ট এবং সমাজকর্মী লায়ন্স একে জাহেদ চৌধুরী। আজকে আমরা আমাদের দুইজন অতিথিকে 15 আগস্টের কালো রাত্রির বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমরা এই পর্যায়ে আজকে আর আলোচনায় আমাদের অতিথি জনাব গাজী আলমগীর সাহেবকে আমি প্রথমে 15 আগস্টের ভয়াবহ কালো রাত্রির যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল সেই প্রেক্ষাপটের পূর্ববর্তী ঘাতকেরা এবং ষড়যন্ত্রকারীরা কীভাবে বাঙালি জাতিকে চোখে ধুলো দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তার প্রেক্ষাপট বর্ণনা করার জন্য আমি গাজী আলমগীর কবির সাহেবের কাছে অনুরোধ জানাব। ধন্যবাদ। সিটিজি বাংলা টিভি কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত আমার সাথে বন্ধুরা, প্রথমে আমি এই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার মাগফিরাত কামনা করে এই আগস্টে ঘাতকদের হাতে 15 আগস্ট উনি শাহাদাত বরণ করেন। আমি সাথে সাথে আগামী 23 তারিখ আমার নেতা অধ্যাপক মুজাফফর আহমদের মৃত্যুবার্ষিকী, তার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করে দুই বন্ধুই এই আগস্টেই তারা পৃথিবী থেকে বিদায় নেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে যে বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য উপস্থাপক মহোদয় অনুরোধ জানিয়েছেন। আমি বিশেষত বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গেলে অনেক কথা এই অল্প সময়ে বলা খুব কঠিন। সাম্রাজ্যবাদীরা বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু বাকশাল কর্মসূচি ঘোষণা করলেন যখন, তারা উপলব্ধি করেছিলেন যে এই বঙ্গবন্ধুকে আর সাধারণ মানুষের কাছ থেকে দূরে রাখা যাবে না। আবার বাংলাদেশের মধ্যেও সাম্রাজ্যবাদের যেসব দালালরা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, বঙ্গবন্ধু বাকশাল ঘোষণার পর থেকেই তারা ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন পর্যায়ে তারা তাদের চক তারা তৈরি করেছিল। কারণ এই বাকশাল কর্মসূচি যা হচ্ছে এদেশের গরিব মেহনতি মানুষের, এটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করলে আপনারা উপলব্ধি করতে পারবেন। যারা এখনও আওয়ামী লীগ করে অনেকেই জানে না বাকশালটা কি, এবং তাদেরকে জিজ্ঞেস করলেও তারাও বিএনপির নেতাকর্মীদের মতো অনেকেই জবাব দেন এটা একটা কর্মসূচি। এটা কিসের কর্মসূচি? এটা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার অস্তিত্বকে বিলুপ্ত করে, কমিউনিস্ট পার্টি তার অস্তিত্বকে বিলুপ্ত করে, ন্যাপ তার অস্তিত্বকে বিলুপ্ত করে একটা সুসংগঠিত একটা রাজনৈতিক দল গঠন করার জন্য তারা কমিটমেন্ট নিয়েছিলেন। ন্যাপও মনে করে যে আমি এই দেশের কৃষক শ্রমিকের জন্য কাজ করি, কমিউনিস্ট পার্টিও মনে করে যে আমি কৃষক শ্রমিকের জন্য কাজ করি, জনতার জন্য কাজ করি, আর আওয়ামী লীগের প্রগতিশীল বন্ধুরাও মনে করে যে আমরা এই দেশের মেহনতি মানুষের জন্য কাজ করব। বঙ্গবন্ধু 72 থেকে 74 পর্যন্ত অনেক চেষ্টা করেছিলেন কিভাবে সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায়, কিন্তু বঙ্গবন্ধু উপলব্ধি করলেন এই কর্মী বাহিনী দিয়ে কখনো একটা সুন্দর আদর্শ রাষ্ট্র কায়েম করা সম্ভব না। উনি এরপরেই সুসজ্জিত একটা আদর্শিক একটা সংগঠন গড়ে তোলার লক্ষ্যেই
এই বাকশাল কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু এই দেশের সৎ মানুষেরা উপলব্ধি না করলেও লুটেরা সেদিন উপলব্ধি করেছিল যে আমাদের হাতে আর রাজনীতি থাকবে না। তাই তারা প্রেক্ষাপট এমনভাবে রচনা করল, ৭৪ একটা PLO-480 জাহাজ বাংলাদেশে খাদ্য নিয়ে এসেছিল। বন্দরে আসার আগেই এটার গতি পরিবর্তন করে দেওয়া হলো। সাম্রাজ্যবাদীরা পরিচ্ছন্নভাবে উপলব্ধি করে, যেই দিন বঙ্গবন্ধু জাতিসংঘে বলেছিলেন শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে আমি আমার অবস্থান, সেদিন ফিদেল কাস্ট্রো পরিষ্কারভাবে বঙ্গবন্ধুকে বলেছিল যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। এই বঙ্গবন্ধুকে উনি সেই দিন বলেছিল আজকে থেকেই একটা বুলেট আপনার পিছনে তাড়িত হলো। তাই আমাদেরকে বুঝতে হবে প্রেক্ষাপট কিভাবে রচিত হচ্ছে। বঙ্গবন্ধু সারা জীবনের রাজনৈতিক সাধনা ছিল এই দেশের কেটে খাওয়া মানুষের মুখ হাসি ফুটাবে। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যখন উপলব্ধি করলেন যে এই আইসোলেটেড কর্মী বাহিনী দিয়ে কখনো সুসংগঠিত একটা সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব না, তখন যখনই উনি এই পদক্ষেপ নিলেন, তখনই এই দেশীয় দোসর এবং আন্তর্জাতিক দোসর দুই গ্রুপে মিলিত হয়ে বঙ্গবন্ধুর এই যে 15 আগস্টের হত্যাকাণ্ডের আগেই তারা তাদের পরিপূর্ণ কাজ সম্পাদন করেছিলেন। এটার একটা অংশ হলো যে আমাদের তখন সদ্য স্বাধীন সৃষ্টি করলো। কারণটা হলো একটা নব্য স্বাধীন দেশ, পোড়ামাটির উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু এই গড় তৈরি করার কাজে নিজেকে আত্মনিয়োগ করলেন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য, তারপরে আপনার বিভিন্ন প্রশাসনিক কাজগুলো, এটা আপনারা যখন এখন বঙ্গবন্ধুর 72-এর পর থেকে যেই ভাষণগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা ভাষণ এখন ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে এগুলি টেলিভিশনে প্রচারিত হচ্ছে। তার মধ্যে দিয়ে আপনারা যদি উপলব্ধি করবেন যে ওনার প্রত্যেকটা কথা ছিল এদেশের খেটে খাওয়া মানুষের জন্য। এত কঠোর নির্দেশনা আর কোনো শাসক দিতে পারবে কিনা আমি জানি না। বঙ্গবন্ধু রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তাদেরকে পরিষ্কার ভাষায় বলেছিল যে আপনারা এই দেশের জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন চলে, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এবং এখন দেখি তার উল্টোটাই। তাই এই যে প্রেক্ষাপটের কথা আমাদের উপস্থাপক সাহেব বললেন, প্রেক্ষাপটটা ওইভাবেই তৈরি হলো। PLO-480 শিপটা যখন এখান থেকে ফিরিয়ে দেওয়া হলো, সাম্রাজ্যবাদীরা বঙ্গবন্ধুকে বেকায়দায় ফেলার জন্য, তারা কারণ তাদের সমস্ত লোকজন তৈরি, যদি চাউলের দাম কমে যায়, জিনিসপত্রের দাম কমে যায়, তাহলে প্রেক্ষাপট তো আর থাকে না। তাই সেই ক্ষেত্রে তারা সর্বক্ষেত্রে একটা দুর্ভিক্ষের জন্য যত রকমের কাজ ছিল সব তারা তাদের প্রক্রিয়াগত কাজটা সম্পাদন করে। ধন্যবাদ গাজী ভাই। আমি এখন যাচ্ছি আমাদের অতিথি লায়ন্স একে জাহেদ চৌধুরীর কাছে। আপনার কাছে জানতে চাইব 15 আগস্টের প্রেক্ষাপট নীল নকশা প্রণয়নে খুনিরা কিভাবে অগ্রসর হয়েছিল। ধন্যবাদ অ্যাডভোকেট ফয়জুল ইসলাম আমাকে জাতীয় শোক দিবস এবং শোকের মাস আগস্ট উপলক্ষে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য এবং ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক মহোদয় এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক্সের উপর আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে জাতীয় শোক দিবস এবং শোকের মাস আগস্ট। আমি প্রথমেই 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে সকল সদস্য এবং দেশপ্রেমিক যে সমস্ত সামরিক অফিসার এবং ওই রাতে অন্যান্য যারা
খুন হয়েছেন, খুনিদের হাতে শহীদ হয়েছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে খুনিদের নীলনকশা কিভাবে তৈরি হয় এবং বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়, যে বিষয়টা নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ প্রেক্ষাপটটা ব্যাখ্যা করেছেন। তারপর আমি নগণ্য আলোচক হিসাবে আমি কিছু আমার ধারণা উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত সাধারণ মানুষের নেতা। তার চিন্তা চেতনা সব কিছুতে ছিল সাধারণ মানুষকে কীভাবে উপকৃত করা যায় এবং যারা নিপীড়িত মানুষ তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এই নিপীড়নের হাত থেকে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু আজীবন রাজনীতি করেছেন। এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একমাত্র বঙ্গবন্ধুর মতো নেতা এই বাঙালি জাতি ঘরে জন্ম নিয়েছে বলেই আমরা এই স্বাধীনতা পেয়েছি। কারণ এর আগে অনেকে বাঙালি জাতির স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সফলকাম হন নাই। একমাত্র বঙ্গবন্ধুর মতো নেতা আমরা পেয়েছি বলে আমরা স্বাধীন বাঙালি জাতি হিসাবে আজকে পৃথিবীর মানচিত্রে নিজেদেরকে গৌরবের সাথে পরিচয় দিতে পারছি। এখানে বিষয়টা হলো বঙ্গবন্ধুর যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির যে প্রেক্ষাপট, তখনও কিন্তু একটা মহল এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং সাধারণ মানুষকে যারা শোষণ করার যে চিন্তা চেতনা, স্বাধীনতার পরেও কিন্তু সেই শোষক শ্রেণী আমাদের মাঝে বিরাজমান ছিল। এখানে দুটা বিষয়, একটা হচ্ছে শোষক শ্রেণী এবং আরেকটা হচ্ছে যারা স্বাধীনতার বিরোধিতাকারী। এই দুটা চক্র স্বাধীনতার পূর্বে যেমন সক্রিয় ছিল, স্বাধীনতার পরেও ঠিক একইভাবে সক্রিয় ছিল। এবং তারা আমাদের বিজ্ঞ আলোচক যেটা বলেছেন যে আমেরিকা থেকে যে খাদ্য সাহায্য এসেছিল মাঝপথে 1974 সালে, সেই খাদ্য কিন্তু ফিরিয়ে নেওয়া হলো। কেন ফিরিয়ে নেওয়া হলো? যাতে এখানে একটা খাদ্য সংকট সৃষ্টি করে বঙ্গবন্ধুর সরকারকে যাতে জনগণের বিরুদ্ধে, অর্থাৎ মানুষের বিচ্ছিন্ন করা যায়, অর্থাৎ মানুষের চিন্তা চেতনার জন্য বঙ্গবন্ধুর বিপক্ষে দাঁড়ায়, বঙ্গবন্ধু সরকারের বিপক্ষে দাঁড়ায়। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এটাও কিন্তু তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তের একটা অন্যতম উপাদান। সাথে সাথে যারা স্বাধীনতার বিরোধিতাকারী ছিল, আমরা জানি কারা আমাদের পক্ষে ছিল সেই সময়। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সময় সাম্রাজ্যবাদী চক্র কিন্তু আমাদের কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করে নাই। তো ওই দুটা চক্র মিলে বঙ্গবন্ধুকে যখন, আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, 1972 সালে বঙ্গবন্ধু যখন হিথ্রো বিমানবন্দর থেকে দিল্লিতে অবতরণ করেন, প্রথমেই ইন্দিরা গান্ধীকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সৈন্য আপনি কবে ফিরিয়ে আনবেন। তো বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধী জবাব দিয়েছিলেন আপনি যখন চাইবেন তখনই। তো সে ধরনের একজন ব্যক্তিত্বশালী নেতা, যাকে ফিদেল কাস্ট্রো যেটা বলেছেন, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তো সে ধরনের একটা নেতা আমাদের বাঙালি জাতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। এবং এই যে এমন একজন নেতা যাকে সারা বিশ্ব নিপীড়িত মানুষের নেতা হিসেবে, বঞ্চিত মানুষের নেতা হিসেবে, শোষিত মানুষের নেতা হিসেবে যিনি বিশ্বে পরিচিতি পেয়েছেন, সেই বঙ্গবন্ধুকে যদি হত্যা করা যায়, তাহলে এক নম্বর বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা হবে, দুই নম্বর শোষিত, নিপীড়িত, নির্যাতিত এবং সারা বিশ্বব্যাপী ওই সমস্ত শোষিত শ্রেণীর পক্ষে কথা বলার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে ধ্বংস করা হবে। সেই উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা তারা করেছিল। আজকের প্রেক্ষাপটে যদি আমি বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে বঙ্গবন্ধু যে দলটি গঠন করেছিলেন মৃত্যুর পূর্বে,
বিজ্ঞ আলোচক যেটা বলেছেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ এক কথায় বাকশাল। বঙ্গবন্ধু কিন্তু এটাকে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি হিসাবে ঘোষণা করেছিলেন। ওনার প্রথম বিপ্লবের কর্মসূচি ছিল কি? এদেশের স্বাধীনতা, অর্থাৎ ভৌগোলিক স্বাধীনতা। এবং দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিদের মধ্যে উনি রেখেছিলেন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতার জন্য উনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন, যেটাকে সংক্ষেপে বাকশাল হিসাবে আমরা দেখেছি। এখন অনেকে বলে থাকেন, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর আমরা দেখেছি যে বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা সৃষ্টি করে নেতৃত্বকে কুক্ষিগত করার প্রয়াস চালিয়েছেন। এটা সর্বৈব মিথ্যা। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু বাকশাল সম্পর্কে পড়েছি এবং যতটুকু আমি রাজনৈতিক জ্ঞান অর্জন করেছি, সেখান থেকে বলতে চাই এটা সর্বৈব মিথ্যা। এবং বঙ্গবন্ধুকে এই কথাটা বলে খুনিদের পক্ষ থেকে এই কথাটা কিন্তু বলা হয়েছে। আর দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার পক্ষের কোনো সংগঠনও একই কথা বলতে আমরা শুনি, যেটা হয়তো তারা বুঝে বলেন অথবা না বুঝে বলেন। আর খুনিরা বলে কিন্তু যাদের জন্য বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে তারাও বুঝেনি, কিন্তু যাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কর্মসূচি ছিল তারা কিন্তু এভাবে বুঝিয়েছে জনগণকে যে এটা একটা একদলীয় শাসন ব্যবস্থা বঙ্গবন্ধু কায়েম করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব নেওয়াটা এটা কোনো বিষয় ছিল না। এটা যেখানে উনি সারা বিশ্বের নেতা হিসেবে নিজেকে তৈরি করেছিলেন, সেখানে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, এটা কিন্তু একটা অপপ্রচার ছিল। আজকে এই অপপ্রচার 21টি বছর কিন্তু বাঙালি জাতি শুনেছে এবং একটা প্রজন্ম, আমি এই কথাগুলো বলা প্রয়োজন আছে বলে বিধায় আমি বলছি, একটা প্রজন্ম কিন্তু এই মিথ্যাটাকে সত্য হিসাবে ধরে নিয়েছে। কেননা তার জন্ম থেকে আজ অবধি সে শুনছে এই মিথ্যা অপপ্রচারটাই। এখন একজন যুবক, একজন ছাত্র নেতা বা একজন যুব নেতা, সে মনে করে আসলে বঙ্গবন্ধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই কর্মসূচিটা দিয়েছিলেন অথবা বাকশাল সৃষ্টি করেছিলেন। ছাত্রলীগের মধ্যে অনেকের এই ধরনের একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা এই কারণে যারা পড়ালেখা করছে না, রাজনৈতিক জ্ঞান অর্জন যারা করতে পারেনি, তাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা জন্মেছে। অর্থাৎ চক্রান্তকারীরা যেই বিষয়টাকে উপস্থাপন করেছে, যেভাবে উপস্থাপন করেছে, আমাদের মধ্যেও কেউ কেউ সেভাবে আমরা উপস্থাপন করতে দেখেছি। এটা অত্যন্ত, তো আমি বলবো যেখানে বঙ্গবন্ধুর মতো নেতা শুধুমাত্র মানুষের জন্য, মানুষের কল্যাণে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, বছরকে বছর জেলখানায় ছিলেন এবং এদেশের এই জাতির স্বাধীনতার জন্য যিনি নিজের জীবনকে বিসর্জন করেছেন, সেই ধরনের নেতা ছিলেন বঙ্গবন্ধু। সেই জায়গায় বঙ্গবন্ধু নেতৃত্বকে কুক্ষিগত করার জন্য বঙ্গবন্ধু নেতার কখনো প্রয়োজন ছিল না। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা হিসেবে। সেই বিশ্ব নেতার আজকে শোকের মাস, আজকের এই মাসেই বঙ্গবন্ধুকে এবং তার পরিবারবর্গকে হত্যা করা হয়েছিল। ধন্যবাদ জায়েদ ভাই। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আলোচক গাজী আলমগীর কবির ভাইয়ের কাছে। পৃথিবীতে কিন্তু অনেক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের পরিবারের উপর কখনো ঘাতকেরা বা খুনিরা তাদের পরিবারকে নৃশংসভাবে হত্যা করেনি। কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র হত্যাকাণ্ড যেটাতে এই একটা মাসুম বাচ্চা শেখ রাসেল, 7 বছরের শেখ রাসেলকেও এবং বঙ্গবন্ধুর পরিবারের যে কুকুর ছিল, কুকুরটাকেও হত্যা করা হয়েছে। কেন ঘাতকেরা এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে ব্রিফ করবেন। ধন্যবাদ আমার স্নেহভাজন উপস্থাপক। বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো আমরা আলোচনায় এনেছি, বঙ্গবন্ধু একটা ইনস্টিটিউট। আপনাকে বুঝতে হবে, বঙ্গবন্ধু, আপনি যদি সত্যকারভাবে রাজনীতি করে থাকেন, গণমানুষের চিন্তা করে থাকেন, তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু নতুন একটা আদর্শ বাংলাদেশের সামনে উপস্থাপন করেছিলেন। এটা সাম্রাজ্যবাদীদের জন্য যেমন আতঙ্কের বিষয় ছিল,
বিশেষত বঙ্গবন্ধু বিশ্ব নেতাতে পরিণত হয়েছিলেন। সাম্রাজ্যবাদীরা যাদেরকে হত্যা করেছে, বিশ্বব্যাপী যেসব নেতৃবৃন্দের উপর আঘাত এনেছে, তাদের নেতা হিসেবে বঙ্গবন্ধু আবির্ভাব হয়েছিল। কারণ এই যে আমার হ্যাঁ, যেমন আমার ভাই বললেন যে ইন্দিরা গান্ধী সাথে আলোচনার যখনই দেখা হলো তখন বলল, গান্ধীজি আপনি কবে আপনার লোকজন সরিয়ে নিয়ে আসবেন? পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড আপনারা পাবেন না। আমি আজকেও এখানে বলতে চাই, সাম্রাজ্যবাদীরা যেখানে ঢুকেছে সেখানে তাদের অনেক চিহ্ন তারা রেখে যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এখনো সাম্রাজ্যবাদীদের 40,000 সৈন্য দক্ষিণ কোরিয়াতে পঞ্জমের পথে, এটা একটা ডেড লাইন। এটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার একটা ডেড লাইন, পঞ্জমের পথে এখনো তারা 40,000 সৈন্য ওখানে থাকে এবং তারা অনেক জার সন্তানের জন্ম ওখানে দিয়েছে। একমাত্র দেশ বাংলাদেশে ভারতের সৈন্যরা, বঙ্গবন্ধুকে উনি পরিষ্কারভাবে বলেছেন, মুজিব ভাই আপনি যখনই বলবেন আমি তখন আমার সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে আসব, এবং সেই কথা উনি রেখেছিলেন। তাইলে বঙ্গবন্ধুর নেতৃত্ব আর বিশ্বব্যাপী অন্যান্য নেতাদের নেতৃত্বের মধ্যে অনেক পার্থক্য ছিল, এটা উপলব্ধি করতে হবে। মানে বঙ্গবন্ধু দেশের একজন বড় নেতা, বিশ্বব্যাপী নেতৃত্ব উনি দিয়েছিলেন। সমস্ত বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে উনি কথা বলেছিলেন। তাই আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বঙ্গবন্ধু শুধু বাঙালির মুক্তির জন্য কথা বলে নাই, সারা দুনিয়ার নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে উনি কথা বলেছিলেন। তাই ওদের এত যন্ত্রণা ছিল, বঙ্গবন্ধুকে রাখা না, বঙ্গবন্ধুর ব্লাডটা পর্যন্ত তাদের কাছে অসহ্য, ভয়ঙ্কর বিপদ ছিল। যেইটুকু আজকে আছে এটাও তো বিপদ। তাই বঙ্গবন্ধু এই যে শুধু আসেল না, বঙ্গবন্ধুর কুকুরের মধ্যেও যে জীবাণু, বঙ্গবন্ধুর জীবাণু লুকায়িত ছিল, তারা মনে করে যে এই কুকুরও একদিন আমাদেরকে কামড় দিতে পারে। বঙ্গবন্ধুর একটা আঙ্গুলের ইশারায় সমস্ত বাংলাদেশ পরিচালিত হতো, এবং বঙ্গবন্ধু প্রতিটি মিনিট সেকেন্ড চিন্তায় চেতনায় শয়নে স্বপনে ভাবতেন এই দেশের কৃষক কিভাবে সুখে শান্তিতে থাকবে, শ্রমিক কিভাবে সুখে শান্তিতে থাকবে। বঙ্গবন্ধু যেইভাবে বক্তব্যগুলো স্বাধীনতার আগে রেখেছিলেন, তার প্রতিটি কাজ উনি সম্পাদন করার জন্য চেষ্টা করেছেন। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই 1.5 লক্ষ প্রাথমিক শিক্ষকদেরকে তারা উনি জাতীয়করণ করেছিলেন। সমস্ত শিল্প কারখানা ধ্বংস হয়ে গিয়েছিল, সমস্ত শিল্প কারখানা জাতীয়করণ করে উনি সেই শিল্পগুলোকে আবার কিভাবে পুনর্গঠন করা যায় সমস্ত কাজ উনি শুরু করেছিলেন। ধন্যবাদ কাজী ভাই। আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের যোগ্য আলোচক লায়ন সাইকেল জাহেদ চৌধুরীর কাছে আমি শেষ প্রশ্নটি রাখবো, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে বাঙালি জাতি কত বছরের জন্য পিছিয়ে গেল এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার কেন প্রয়োজন ছিল? ধন্যবাদ অ্যাডভোকেট ফয়েজ ইসলাম। আমি এক কথায় যদি বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশ, এই জাতি শত শত বছর পিছিয়ে গেছে। এই কারণে বঙ্গবন্ধু যদি হয়তো আর 10 বছর 15 বছর বা 20 বছর আল্লাহ ওনাকে হায়াত দিতেন, হয়তো আমরা অন্য বাংলাদেশ আমরা উপহার পেতাম। মানে আজকে যেটা সিঙ্গাপুর বলি বা থাইল্যান্ড বলি বা আরো উন্নত রাষ্ট্র যেগুলো আছে, আমরা সেগুলোকে আমরা কাজ করতে পারতাম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সামনে যেটা উদাহরণ মালয়েশিয়া আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা পেয়েছে, আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে? এটা একমাত্র এই যে উনি বারবার বাকশাল কর্মসূচি নিয়ে কথা বলছেন, আসলে মালয়েশিয়ায় কিন্তু মাহাথির মোহাম্মদ সেই কাজটা করেছিলেন বলে আজকে অনেকটা সেম কর্মসূচি, সেম সিস্টেমটা ওভাবে উনি ইমপ্লিমেন্ট করেছিলেন বলে আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে। আজকে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমরা বাংলাদেশ এবং বাংলা জাতীয় সেই পর্যায়ে অথবা তারও আরো বেশি আমরা উন্নতি লাভ করতে পারতাম।
আজকে বঙ্গবন্ধু খুনিদের ব্যাপারে যেটা বলছি, বঙ্গবন্ধুর খুনিদের যদি আমরা বিচার করতে না পারতাম, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব যদি আমরা না পেতাম, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে বঙ্গবন্ধুর কন্যাকে উনি বাঁচিয়ে রেখেছেন, এবং উনি যদি বেঁচে না থাকতেন আমার মনে হয় না বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার এখানে করা সম্ভব হতো। এত প্রতিকূল পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ বলেন, দেশীয় যে অনেক কিছু, সবকিছুকে মোকাবেলা করে উনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এদেশে বাস্তবায়ন করেছেন, এবং কেউ কেউ অনেক খুনিরা এখনো বিচারের আওতায় আসেনি, যদিও তাদের রায় হয়েছে, তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আনার প্রক্রিয়া চলছে। আমরা আজকের এই আলোচনা থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, অতি দ্রুত যে সমস্ত খুনিরা এখনো দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে দেশে এনে এবং তাদেরকে আইনের মুখোমুখি করার এবং বিচারের মুখোমুখি করার ব্যবস্থা যেন করা হয়। আমি আজকের এই আলোচনায় সেই প্রত্যাশা ব্যক্ত করব এবং সেই দাবি রাখবো। পাশাপাশি আমরা যেন আজকের এই দিনে বলতে চাই যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা বঙ্গবন্ধু যেমন নিঃস্বার্থভাবে এদেশের জন্য, এই জাতির জন্য কাজ করেছেন, আমরা যদি বঙ্গবন্ধুর সেই পথ এবং মতকে অবলম্বন করি তাহলে অচিরেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ কাজী ভাই। আজকে আমাদের দুইজন আলোচক খুব সুন্দর আলোচনা করেছেন। আসলে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক শব্দই। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো এই দেশ, এই বাঙালি জাতি সৃষ্টি হতো কিনা পৃথিবীর ইতিহাসে সেটা সন্দেহান। আজকে বঙ্গবন্ধু বাকশালের মাধ্যমে যে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আমরা অদূর ভবিষ্যতে সেই রকম একটি কল্যাণমুখী রাষ্ট্র পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মুক্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।